প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৮ শেষ অংশ। লেখনীতে জান্নাত নুসরাত। নীল অম্বের কৃষ্ণ মেঘ জমেছে। পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমট আবহাওয়ায় ডুবে পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে ফেলছে। শনশন বাতাসের জোরে গাছপালা এদিক সেদিক হেলছে দুলছে। পার্কের মাটিতে পতিত কাগজ পলিথিন ধুলো বাতাসের বেগে ঘূর্ণিপাক খেয়ে নিজ জায়গা পরিবর্তন করছে। উড়ো উড়ো সেই ধুলো এসে নাকে লাগতেই কবজিতে হাত ঠেকেই হাঁচি হাঁচি বলে ওঠে বিষার্ধ মেয়েটি। কবজি থেকে মুখ তুলে তাকাতে আবারও নাসারন্ধ্রের ভেতর দিয়ে বালি ধূলিকণা ঢুকতে আবারও হাঁচি দিয়ে উঠল মেয়েটি। দূরে দাঁড়িয়ে তার সূক্ষ্ম চোখে লক্ষ্য করলেন হেলাল সাহেব। ইশরাত হাঁচি দিতে দিতেই হেলাল সাহেবকে ক্রস করে যেতে নেবে, তখনই পেছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও। রুর পুরুষালী কণ্ঠস্বর শুনে ইশরাতের বাড়ানো পা থেমে গেল। কপালের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল আলগোছে কানের পেছে গুজে এক পাশে ভুরু কুচকে তাকালো পেছনে। ভুরু একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করলো, আমি? হেলাল সাহেব কথা বললেন না। ইশরাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পেছন থেকে ফের ডেকে উঠলেন ইরহামকে। দুইবার নাম ধরে ডাক দিতেই সৈয়দ বাড়ির ফটকের ভিতর থেকে বেরিয়ে আসলো ইরহাম। মুখে জি জি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেল। তারপর হেলাল সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি দিতেই তিনি উদ্বেগহীন কণ্ঠে আদেশ করলেন, রিয়নো ছেলনেল নিয়ে আয়। ইরহাম কোনো প্রশ্ন ছাড়াই যেরকম হন্তদন্ত পায়ে এসেছিল সেরকম হন্তদন্ত পায়ে ফিরে গেল সৈয়দ বাড়ির ভেতরে। কিছুক্ষণের মধ্যেই হাতে করে নিয়ে আসলো স্প্রেনার। ইশরাত তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব ও ইরহামের কাণ্ড কারখানা। ইরহামের হাতে স্প্রেনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে আবার ফিরে গেল। হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বে অনীহার সহিত ইরহামের যাওয়ার পথে তাকিয়ে উল্টো মুখ করে ইশরাতের হাতের দিকে এগিয়ে দিল ছোট্ট স্প্রেনারটা। কঠোর গলায় বললেন, এই নাও। ইশরাত হাতে নিল না। ঠোঁট টিপে নিজের মনে কথা গুছিয়ে নিয়ে দুই হাত আড়াআড়ি বুকে বেঁধে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, জি কাকে বলছেন? হেলাল সাহেব কপাল কুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন। বাড়ানো স্প্রেনার ইশরাত তখন হাতে নিল না। সে বুকের হাত শক্ত করে বেঁধে দাঁড়িয়ে রইল নিজ জায়গায় হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায়। হেলাল সাহেব নিজ জায়গা থেকে অটল হয়ে বলে উঠলেন, নে তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন যখন তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? আমার দিকে ফিরে তাকান। ইশরাতের নির্বিকার চিত্তে বলা কথায় হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইশরাতের চোখের দিকে। তখনই দুজনের চোখাচোখি হলো। তা নিমেষে ভেঙে দিয়ে ইশরাত নিজের মেয়েলি ডাগর ডাগর চোখগুলো নামিয়ে নিল নিচের দিকে। ভেসে উঠল ঘন কালো পাপড়ি। হেলাল সাহেব ইশরাতের হাতে জোর করে স্প্রেনার পুড়ে দিয়ে বললেন, নাকে দে, তাহলে সর্দি হাঁচি কমে যাবে। ইশরাত মুখ খুলে পুশ করলো, কোনো প্রকার কিছু বের হলো না। শক্ত হাতে চাপ প্রয়োগ করতে স্প্রেনারের ভেতর থেকে ফুসফুস করে কিছু ঔষধের তরল বের হয়ে আসলো। ইশরাত চারিদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগলো। তখনই হেলাল সাহেব ধমকে উঠলেন, এটা এভাবে নষ্ট করছিস কেন? জানিস এটার দাম? ইশরাত প্রশ্নাত্মক চোখ তুলে তাকালো হেলাল সাহেবের দিকে। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল, কত টাকা? হেলাল সাহেব চোখ মুখ বড় বড় করে বললেন, বাংলার 500 টাকা। ইশরাত হাঁ হাঁ করে হেসে উঠল। মাছি তাড়ানোর ভঙ্গিতে হেলাল সাহেবের কথা উড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে স্প্রে করে বলল, মাত্র 500 টাকা? ইশরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা উড়িয়ে দেওয়া দেখে হেলাল সাহেব চেয়াতলেন ইশরাতের উপর। এক মুহূর্ত বিলম্ব না করে বললেন, তোর কাছে আছে এত টাকা যে বলছিস 500 টাকা? কোনদিন আয় করেছিস 500 টাকা? ইশরাত হেলাল সাহেবকে রাখতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে ইশরাত হাসল। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় আমি কিছু করি না? এসব 500 টাকা আমার হাতের ময়লা। কারণ হাঁচি। কথা শেষ হওয়ার আগে আবারও হাঁচি দিয়ে উঠল ইশরাত। হেলাল সাহেব ইশরাতকে হাঁচি দিতে দেখে শক্ত কণ্ঠে বললেন, যা যা বাসায় যা, পরে বলিস তোর টাকার কথা। এখন গিয়ে নিজের নাক আগে ঠিক করে আয়। হেলাল সাহেব কথাটা শেষ করতেই ইশরাত মনে মনে হেলাল সাহেবকে ভেঙচি কেটে পাশ কেটে চলে গেল। বিড়বিড় করে আওড়ালো, আমার বইয়ে গিয়েছে আপনার সাথে কথা বলতে। আসরের নামাজ পড়ে নুসরাত আর সৌরভী হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল। সৌরভী যথারীতি কুর্তি পরেছে।
যার কাজ কিছুটা কালোর মধ্যে ছোট ছোট সাদা সুতো এমব্রয়ডারি করা, সাথে সাদা কার্গো প্যান্ট ও গলায় সাদা ওড়না, পায়ে ছোট ফিতের জুতো। নুসরাত মাথায় জর্জেটের ওড়না দিয়েছে, হাঁটুর সমান হ্যালো কিটির টি শার্ট আর সাথে ব্যাগি প্যান্ট, পায়ে স্লিপার। তা ও জুতো নিজের পায়ের থেকে 2 ইঞ্চি লম্বা। সৌরভী রুম লক করে বের হতে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, যেখানে নিয়ে যাবি সেখানে। হরিপুর রাজবাড়ি যাবি? প্রশ্ন জিজ্ঞেস করে সৌরভী উত্তর জানার আশায় চেয়ে রইল নুসরাতের উদ্দেশ্যে। নুসরাত আগের মতোই মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে নিয়ে যাবি সেখানে। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল সৌরভী। নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পেছনে। হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসর্ট থেকে বের হলেও রাস্তার গাড়ি না পাওয়ায় দুজন হাঁটছিল রাস্তার এদিক সেদিক। কাছেই তিতাস নদী হওয়ায় বাতাসের প্রকোপ একটু বেশি এখানে। সৌরভী আর নুসরাত আরও একটু সামনের দিকে হাঁটতেই একটি ছোট টিলা তাদের চোখের সামনে ভাসল, যেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছিল। নুসরাত আর সৌরভী দুজন হেঁটে হেঁটে উপরে উঠল টিলার উপরে উঠে দুজন দুজনের থেকে আলাদা হয়ে আশেপাশে প্রকৃতির এই পরিবেশ উপভোগ করছিল। নুসরাত মোবাইল দেখে হাঁটছিল, সাথে বিড়বিড় করে গান গাচ্ছিল। He is a bad boy with treaded heart, and even I know this is smart, but mama I'm in love with a criminal, and this type of love isn't rational, it's physical. পরের অংশ গাওয়ার আগেই নুসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ। আ আ আকারের শব্দ করে জুতোর সাথে জুতা লেগে প্যান্টের সাথে প্যান্ট আটকে যায়। পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিবে বিড়বিড় করে আওড়ালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি, বিয়ের লাড্ডু খাওয়ার আগে মরে গেলাম রে বাপ, আমারে কেউ বাঁচা, আগে বিয়ের লাড্ডু খেয়ে নি, তারপর না হয় আরও 200-400 বছর বেঁচে মরে যাব। আমি এখনো আমার নাতি নাতনিদের মুখ দেখিনি, প্লিজ বাঁচা কেউ আমারে, আমি বিয়ের লাড্ডু খেতে চাই। এই জীবনে মনে হয় বিয়ের লাড্ডু খেতে পারলাম না, জীবনে করা সব পাপ মনে পড়ে গেল এক নিমিষে। আ আ আ আমি বিয়ের লাড্ডু খেতে চাই। নুসরাত আলতু ফালতু বলে চিৎকার করতে লাগলো, তখনও চোখ বন্ধ করে রেখেছিল খিচে। ভয়ে চোখ খোলার কথা মাথা থেকে বের হয়ে গেছে মেয়েটার নিমেষে। আরস অদ্ভুত চোখে শ্যামবর্ণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। গোধূলি বেলায় ম্লান সূর্যের মিষ্টি লাল রশ্মি এসে টিলায় ঝুলে থাকা মেয়েটির মুখের উপর পড়ল, যা শ্যামবর্ণের মুখের উপরে পড়ার সাথে সাথেই মুখটা চিকচিক করে উঠল। আরও সূক্ষ্ম চোখে চেয়ে দেখল মেয়েটার দিকে। সেকেন্ডে সেকেন্ডে বদলে যাওয়া বিচিত্র মুখের ভঙ্গিমা। একবার চোখ খিচে নিচ্ছে তো একবার ভুরু উপরে তুলছে, আরেকবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছে। আরশের মুখে চিরাচরিত সেই গম্ভীর্য। মেয়েটার মুখের দিকে সূক্ষ্ম দৃষ্টি অনেকক্ষণ বোলালো। বিরক্ত হলো না সে এতে, চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো, সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটার চিৎকার বন্ধ করে চোখ খোলার। কিন্তু এই মেয়ে 2 মিনিট চলে গেল, তারপরও বাচালের মতো বিয়ের লাড্ডু খাওয়া নিয়ে বকবক করতে থাকলো। আর তা নীরব শ্রোতা হয়ে আরশ চুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে শ্রবণ করল। সৌরভী একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা চাপড় মারল নিজের। কোন পাগলে তাকে বলেছিল এই পাগলকে একা ছাড়তে? মানুষের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে সতর্ক গলায় দাঁতে দাঁত চেপে ধমকে উঠে বলল, চুপ, একদম চুপ, মরিস নি তুই, আমার মা, মুখ বন্ধ কর, মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। সৌরভীর গলার স্বর শুনতেই নুসরাত বন্ধ করার চোখ তরাক করে খুলে ফেলল। আর তখনই চোখাচোখি হলো কালো মনে বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ির আড়ালে ঢেকে থাকা চোখের সাথে। চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ মনে বিড়বিড়ে করে আওড়ালো, এই বেটার চোখের পাপড়ি এত বড় কেন? তারপর মনে মনে নাক উপরের দিকে আওড়ায়, এই বেটা এরকম তাকিয়ে আছে কেন? নুসরাত উপরের দিক থেকে চোখ সরিয়ে মাথা কাত করে নিজের দৃষ্টি ঘোরাতেই 2 ঠোঁটের মধ্যে ফাঁক হয়ে গেল। চোখ বড় বড় করে সেদিকে চেয়ে রইল নিজের হাত রুক্ষ পুরুষালী হাতের ভেতর থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে আরশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, বিবাহিত?
নুসরাতের চোখ অদ্ভুতভাবে সরু হয়ে আসলো। মাথা ঘুরিয়ে আরশের দিকে তাকাতে তাকাতে চোখের দুই পাশ কুঁচকে গেল, সাথে মেলি ঠোঁটটা। আরশের অদ্ভুত কথা শুনে সে এখনো মরে যাচ্ছে, আর এই বেটা কিনা জিজ্ঞেস করছে তাকে বিবাহিত নাকি অবিবাহিত। বোকা চোখে নুসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরশ আবার জিজ্ঞেস করলো, বিবাহিত? নুসরাত দুই পাশে মাথা নাড়ল। নুসরাতকে দুই পাশে মাথা নাড়তে দেখি আরশের শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুখানা ঢিলা হয়ে আসলো। নুসরাত উল্টো দিকে একবার চেয়ে শক্ত হাতে চেপে ধরল আরশের পুরুষালী রুক্ষ হাত জোড়া। মিনমিন করে বলল, ভাইয়া বাঁচান, এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব। আরশ নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে এড়িয়ে গেল। হাত আরেকটু ঢিল করতেই নুসরাতের অন্য হাত দিয়ে আরশের হাত চেপে ধরল। নুসরাতের হাতের লম্বা নখগুলো দেবে গেল আরশের হাতের পিঠে। ভয়ে জ্ঞানশূন্য নুসরাতের দিকে অবিচাল চেয়ে রইল আরশ। বলল, এখান থেকে পড়লে কিছুই হবে না, জাস্ট আপনার দুটো হাড্ডি ভাঙবে, নাথিং এলস, মরে যাবেন না, এই আশা রাখতে পারেন। আরশের গা ছাড়া কথায় নুসরাতের ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল, ফুসফাস করল। তবুও উপরে নিজেকে স্বাভাবিক রেখে নিজের মুখ ব্যাঙের মতো হাঁ করে নিল। আরশের হাত আরো ঢিলে হয়ে আসতে নুসরাত ভজকানো মার্কা হাসি দিয়ে আরশকে মানানোর জন্য মাখনের মতো নরম কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ বাঁচিয়ে নেন। আরশের গম্ভীর্যপূর্ণ স্বর, ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি। চোখ সরু করে জানতে চাইল, আপনাকে বাঁচালে আমার কি লাভ? মাহাদি আরশের পেছন থেকে উকি মেরে নুসরাতের দিকে তাকালো, যে নিচে পড়ার ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশের হাতের মধ্যে নুসরাতের 3টি আঙুল শক্ত করে ধরে রাখা। যদি একটু এদিক সেদিক হয় তাহলে এই মেয়েটা আজ দুনিয়া থেকে টপকাবে, নয়তো হাত পায়ের হাড় ভেঙে হসপিটালে কমপক্ষে 1 মাসের জন্য ভর্তি থাকবে। বাচ্চা মেয়ে, বাঁচিয়ে নে দোস্ত, ওর কাছে তোকে দেওয়ার মতো কিছুই নেই। নুসরাত উপর নিচ মাথা দোলালো, মাহাদির কথা সমর্থন করে। আরশ কথার উত্তর দিল না মাহাদির। নির্লিপ্ত চোখ নুসরাতের দিকে স্থির করতে নুসরাত মিনমিন করে বলে ওঠে, আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুড্ডি ভাঙা থেকে রক্ষা পাবে, আর আমি এখান থেকে পড়লে 2টো হাড় ভেঙে যাবে। তখন আমার বিয়ে হবে না, আর আমি বিয়ের লাড্ডুও খেতে পারবো না। আর যদি বিয়েও হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে, যার 1 হাত 1 পা অকেজো। আমার বাচ্চারা একজন হাত পা ভাঙা মা পাবে। তারা সমাজে মুখ দেখাবে কিভাবে? ভাবতেই তো আমার বুক কেঁপে উঠছে। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার কথা আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমার একটা বাচ্চাকে দিয়ে আমি লেখালেখি করাবো খবরের কাগজে। তখন আপনার নাম সোনালী অক্ষরে তুলবে খবরের কাগজে আমার না হওয়া বাচ্চা। আর শিরোনাম থাকবে, একজন অবিবাহিত কুমারী কন্যাকে 20 ফুট উঁচু পাহাড় থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবীর অন্ধকার হওয়ার হাত থেকে আলোকিত করেছেন একজন কুমার যুবক, আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট ডট ডট। আরশ নির্বিকার চিত্তে জিজ্ঞেস করে উঠল, ওরা কেন আমার জন্য দোয়া করবে, আর কেনই বা আমার নাম খবরের কাগজে ছাপাবে? নুসরাত আরশের আঙুলের ভাঁজে নিজের লম্বা লম্বা মেয়েলি আঙুলগুলো আলগোছে ঢোকাতে ঢোকাতে বলে, তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন। আরশ নুসরাতের চতুরতার সাথে তার হাতের ভাঁজে নিজের হাত ঢোকানো লক্ষ্য করলো আর চোখে। মাহাদি পেছন থেকে বলে উঠল, তোমার চিন্তার বেগ দেখছি বাতাসের বেগের থেকেও বেশি। এত তাড়াতাড়ি কিভাবে এত চিন্তা করতে পারো? নুসরাত আবেশিত কণ্ঠে বলে, ভাইয়া এটা আমার নিজস্ব ট্যালেন্ট। সৌরভী বিস্ময় নিজের মুখ দিয়ে শব্দ করতে ভুলে গেল। এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাতকে ঠোঁটে হাত রেখে বারবার চুপ করার কথা বললেও এখন একটাও শব্দ নুসরাতকে ধমকে উঠল এবং বলল, চুপ, আরেকটাও কথা না। নুসরাত মুখে জিপার টানার মতো করে মুখ আটকে নিল। আরশ অবিচল দৃষ্টিতে শক্ত হাতে উপরে টেনে তুলতে তুলতে আওড়ায়, বাচাল, যা স্পষ্ট নুসরাতের কান ভেদ করে গেল। নুসরাত 1 আঙুল তুলে কিছু বলার আগেই পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উপরে উঠে আসলো। অবাক চোখে আশপাশ ঘুরে তাকাতেই সৌরভীর সাথে চোখাচোখি হলো, যে কটমট করে তার দিকে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে এসে কাকড়া দিয়ে আটকানো চুলগুলো একটানে খুলে দিল। সেকেন্ডের গতিতে তা ছড়িয়ে পড়ে পিঠ। সৌরভী নুসরাতের চুলগুলো 2 পাশ করে সামনের দিকে নিয়ে এসে বুকে দিতে নেবে, তার আগেই আরশ নিজের পরনের টি শার্টটা খুলে নুসরাতের গায়ের উপর দিয়ে দিল।
নুসরাত নিজের দিকে তাকাতেই দেখল ওড়না নেই তার গায়ে। পেছন ফিরিয়ে উল্টো নিজের দিকে ঝুঁকতে যাবে, আরশ ধমকে ওঠে, এই মেয়ে, মরার শখ জেগেছে আপনার? তাহলে তখন বললেন না কেন? ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে। নুসরাত নিষ্পাপ মুখ বানিয়ে মাহাদি আর আরশের দিকে চোখ বুলিয়ে মিনমিন করে বলল, আমি কখন বললাম যে আমি মরতে চাই? আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি, আগে খেয়ে নি, তারপর না হয় ধীরে সুস্থে 4-5টা বাচ্চার জন্ম দিয়ে মরব। মাহাদি অবাক কণ্ঠে জানতে চাইল, 4-5টা কেন? 4-5টা কম মনে হচ্ছে ভাইয়া? তাহলে এক কাজ করব, 11 জন বাচ্চা জন্ম দিব, তারপর এদের দিয়ে একটা ফুটবল টিম গঠন করব, আর আমি আর আমার জামাই দর্শক হয়ে সেখানে ওদের খেলা দেখব। নুসরাত বিগলিত কণ্ঠে কথা শেষ করতেই আরশ উঠে দাঁড়াতে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে চায়, কথা বানানো ছাড়া আর কি কি জানেন আপনি? আরশ যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল নুসরাত। কিছু গালি দিতে যাবে, নিজের মুখ সামলে নিল আলগোছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল, মুখের পেশি বারবার সংকুচিত প্রসারিত করল, যাতে মুখ ফসকে কোনো গালিগালাজ বের না হয়। বেটাকে কোনো প্রকার গালি করা যাবে না, কারণ বেটা তাকে হাড়গোড় ভাঙার হাত থেকে রক্ষা করেছে। তাই কাউকে নিজের ভেতরের কথা বুঝতে না দিয়ে আবেশিত কণ্ঠে বলল, জি, মানুষকে ভালো পাগল বানাতে জানি। আরশ কোনো প্রশ্নের উত্তর করল না। শেষবারের মতো নুসরাতের উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিজের বুদ্ধিদীপ্ত চোখজোড়া বুলিয়ে অগ্রসর হলো সামনে। মাহাদিও আরশের পেছন পেছন যেতে নিয়ে থেমে গেল। আরশ আবার দাঁড়িয়েছে। হালকা ঘাড় কাত করে আরশ মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞেস করল, সত্যি অবিবাহিত? আপনি আমায় বিশ্বাস করছেন না? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না যে আমি অবিবাহিত। এই যে নোজ রিং দেখছেন, এটার জন্য অনেকেই মনে করে আমার বিয়ে হয়ে 2টা বাচ্চাও আছে। এখন মানুষকে একটু শখ করে নোজ রিং পরতে পারবে না, এইসব মানুষজনও না। আবার অনেকে বলে তো আমার বয়স হলো 52। তখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি আমার বয়স হলো 60। আমাকে দেখতে এখনও এত যুবতী লাগে, সেটা মানুষের ভুল বয়স গেস করার প্রমাণ করে দেয়। নুসরাত শ্বাস নিয়ে একের পর এক কথাগুলো বলতে লাগলো। আর শার্টের নিচে পরা ড্রপ শোল্ডার টি শার্টটা একটানে খুলে নুসরাতের মুখের উপর ছুঁড়ে মারল। নুসরাতের উদ্দেশ্যে বলল, বাচাল মেয়ে, এত কথা বলেন কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলে 100টা উত্তর দিতে হবে কেন আপনার? নুসরাত নিজের মুখের উপর থেকে টি শার্টটা সরাতেই নাকের ভেতর দিয়ে সুরসুর করে বয়ে গেল ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। মুখ বাঁকিয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। ধীর পায়ে আরশের দিকে এগিয়ে গেল। ততক্ষণে আরশ পুরোপুরি পেছন ফিরে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করেছে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে গম্ভীর্য ভরা কণ্ঠে বলল, আপনি জানেন কি আপনার নোসরিংটা দেখতে বিশ্রী? নুসরাত রাগ করল না, ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হেসে বলল, ধন্যবাদ। আরশ তীক্ষ্ণ চোখে তাকায় বালিকার দিকে। ভুরুযুগল কুঞ্চিত করে ব্যগ্র কণ্ঠে আওড়ায়, আপনার গলার আওয়াজ আপনার মতোই বিশ্রী। নুসরাত গা দুলিয়ে হাসে। পারলে সে এখানে গড়াগড়ি খেয়ে হাসত। ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আরশের দিকে স্থির রেখে বলে, আবারও ধন্যবাদ। আরশের উজ্জ্বল মুখে এবার কিছুটা বিরক্ত ভর করে। সুদীর্ঘ লম্বা শরীর সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকিয়ে আসে। নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেইলি চোখে নিজের দৃষ্টি স্থির করে ডিপ গলায় বলে, ইউ আর ফাকিং স্টুপিড গার্ল, আপনি পুরোটাই বিশ্রী। নুসরাত পায়ের পাতায় ভর দিয়ে হালকা উঁচু হয়, নিজের মুখ আরশের আরেকটু সন্নিকটে নিয়ে যায়। ঠোঁট চোখা করে আরশের থুতনিতে সামান্য শ্বাস ফেলে বলে, আপনার এই অপমান আমি সাদরে গ্রহণ করলাম মিস্টার। আবারও এত সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাঙ্কস। সৌরভী আর মাহাদি নীরব দর্শক হয়ে দেখছে এসব। নুসরাত হাসল আরশের গম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে। একটা কথা জানেন কি ভাইয়া? আরশ কথা বলল না, ভুরু বাঁকালো কিঞ্চিত। নুসরাতের কপাল আরশের নাকের কাছ পর্যন্ত হওয়ার দরুন নুসরাত নিজের মুখ আরশের বাঁ দিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আপনি কিন্তু জোস, বুঝছেন? আমি এবার ভদ্রমহিলা, তাই আপনার এই অপমানের কিছু মনে করিনি। কিন্তু একটা সত্যি কথা জানেন কি? আমি আপনার গলার অ্যাডামস আপেলের আর এই কলার কাছের সুন্দর কলার বোনের দিকে নজর দিয়েছি। নুসরাত নিজের কণ্ঠ আরও নিচে নামিয়ে আরশের কানের কাছে মুখ নিয়ে আবারও বলে, আর এই যে কণ্ঠনালীর কাছে তিল, এটা সব থেকে বেশি নজর দিয়েছি। আরশ হাসল, গ্রীবা নিচের দিকে দিয়ে কর্কশ কণ্ঠে বলল,
আমার উচিত হয়নি আপনার মতো একটা বেয়াদব মহিলাকে বাঁচানো। ছেলেদের দিকে খারাপ নজরে তাকান, লজ্জা লাগে না? নুসরাত ঠোঁট উল্টালো নিষ্পাপ নির্মল মুখ বানিয়ে দুই পাশে মাথা না ভঙ্গিতে দুলিয়ে বলল, জি না ভাইয়া, আমার একটুও লজ্জা লাগে না। মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকায়, আমিও তার একজন। মানুষ তো কিছু বলে না, নিজের মনে চেপে রাখে। আমি শুধু বলে দিই, এই আর কি ডিফারেন্স আমাদের মধ্যে। বেয়াদব মেয়ে। আরশ কথাটা শেষ করে রাগী চোখে নুসরাতের মুখে বুলিয়ে দ্রুত কদমে চলে গেল। মাহাদি আরশকে চলে যেতে দেখে আরশের পেছন দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করল, তুমি কি বলে আমার বন্ধুকে রাগিয়ে দিয়েছ মেয়ে? তুমি মেয়ে বড় বিটকেল তো। নুসরাত হাসল, হৃদয় ভুলানো হাসি। নুসরাতের হাসির মানে খুঁজে না পেয়ে আরশের পেছন পেছন দৌড়ে গেল মাহাদি। সৌরভী নুসরাতের এত হাসির রহস্যকে উদ্ঘাটন করতে পারল না। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে নিজেও দ্রুত পায়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরল, নুসরাতকে ওইখানে ফেলে রেখেই।